আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, আমাদের আশেপাশে প্রচুর পরিমাণে শিক্ষক এসএসসি পরীক্ষার খাতা দেখে এবং এই খাতায় শিক্ষক কোনো সৃজনশীলে 10-এর ভিতর 10ই দেয় এবং কোনো সৃজনশীলে 8 দেয়, কোনো জায়গায় 7 দেয়। আচ্ছা, একটু কল্পনা করো তো, একটা সেট সৃজনশীল প্রশ্নে আমি যদি 7 পাই, ভালো করে লিখেছি, তারপরেও 7 পাই, একটাতে 3 নাম্বার করে কাটা। এইভাবে 5টা সৃজনশীলে যদি 3 করে কম পাই, তাহলে 3×5 15 নাম্বার নাই। এখন আমার এই সৃজনশীলের উপর থেকেই 15 নাম্বার নাই হয়ে যাচ্ছে। অন্যদিকে এমসিকিউতে কম পেলে তাহলে আমার এই প্লাসটা আসবে কিভাবে? সৃজনশীলটা এমনভাবে লেখার চেষ্টা করব শিক্ষক যেখানে আমাকে 10-এর ভিতর 10 দিবে। শিক্ষকরা সাধারণত কেমন খাতা পেলে বা কিভাবে লেখা পেলে 10-এর ভিতর 10 দেয়, আজকের ভিডিওতে সেটাই আমি দেখাবো, যাতে তোমরা প্রত্যেকটা শিক্ষার্থী সেইভাবে পরীক্ষার হলে খাতাগুলোতে লিখতে পারো এবং শিক্ষক তোমাকেও 10-এর ভিতর 10 দেয়। মাত্র 100 টাকায় যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, চ্যাপ্টার ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, লিখিত অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে এই একটা মাত্র কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, স্ক্রিনে দেওয়া নাম্বারে 100 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। এই মুহূর্তে আমার হাতে যে খাতাটা দেখতে পাচ্ছ, এরকমই একটা খাতা তুমি বোর্ড পরীক্ষার হলে পাবে, যে খাতার উপর এরকম একটা ওয়েমার দেওয়া থাকবে। ওয়েমারটা সুন্দর করে পূরণ করার পর ওয়েমারের নিচের অংশ থেকে আমাদের লেখা শুরু করতে হবে এবং নিচের অংশের প্রথম অংশেই আরো কিছু তথ্য আমাদেরকে দিয়ে পূরণ করতে হবে। পূরণ করার পর তারপরে নিচে থেকে স্কেলিং করে লেখাটা শুরু করতে হবে। এখন ক নাম্বারটা কিভাবে লিখবে, খ কিভাবে লিখবে, গতে 3 পেতে হলে কিভাবে লিখতে হবে, গতে 4 পেতে হলে কিভাবে লিখতে হবে, টোটালি আজকের ভিডিওতে এই খাতার মাধ্যমে আমি তোমাদেরকে বোঝাবো, যাতে বোর্ড পরীক্ষার হলে সেম প্রসেসে তুমি অ্যাপ্লাই করতে পারো। তো বেশি কথা না বলে চলো সরাসরি দেখে নিই যে বোর্ড পরীক্ষার হলে আমাকে কোন প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হবে বা কতটুকু লিখতে হবে। বোর্ড পরীক্ষার ঠিক আগ মুহূর্তে এরকম ওএমআর সহ আমাদেরকে একটা খাতা দিবে বোর্ড, যে ওএমআরটা আমাদেরকে সুন্দর করে পূরণ করতে হবে, কোথায় রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড, টোটাল এভরিথিং এই উপরের অংশটুকু পূরণ করতে হবে। পূরণ করা হয়ে গেলে এইটা তখন সাইডে রেখে দিব। আমি তো রেখে দিচ্ছি, কিন্তু তোমরা রাখতে পারবে না, কারণ কি তোমাদের খাতার সাথে এটা অ্যাডজাস্ট করা থাকবে। আমি এটা সাইডে রেখে দিলাম। ওএমআরের কাজ শেষ। আমাদের তারপরে কাজ হবে স্কেলিং করা, সুন্দর করে প্রত্যেকটা পেজ আগেই প্রথমত স্কেলিং করে নিতে হবে একবারে টোটাল খাতাটা, কারণ কি পরবর্তীতে হয়তো বা আমি সময় পাবো না, এবং এই স্কেলিং করার জন্য বাসা থেকে একটা স্কেল অবশ্যই নিয়ে যাবে, কারণ কি পরীক্ষার হলে তোমাকে কেউ স্কেল ধারও দিবে না এই স্কেলিং করার জন্য, যার যারটা দিয়ে সে কাজ করবে, সেক্ষেত্রে অবশ্যই নিয়ে যাবে। যখনই তুমি ওইমারের কাজ শেষ করলে পরবর্তী পেজে লেখার জন্য যাবে, তখনই দেখবে এই অংশে কিছু একটা লিখতে বলা হয়েছে, সেটা হচ্ছে কোন সাবজেক্ট, তারপরে তারিখ, সেই সাথে বিষয় কোড, এভরিথিং পূরণ করার জন্য এতটুকু অংশ ফাঁকা থাকবে, যেখানে তোমাকে সুন্দর করে পূরণ করতে হবে। এগুলো পূরণ করে নেবে। যখনই পূরণ করা শেষ, তখন তোমার কাজ হবে নিচে স্কেলিং তো এখানে করতে পারবে না, কারণ কি উপরে কিছু লেখা থাকবে, এই লেখার এখানে তুমি স্কেল করতে পারবে না। তোমাকে কি করতে হবে, এই লেখা বাদ দিয়ে নিচে এইভাবে দাগ দিতে হবে। এখানে একটা দাগ দিবে এবং এইখানে একটা দাগ দিবে, অর্থাৎ তোমার দাগটা এমন হবে যে দাগটা এই পর্যন্ত চলে আসবে এবং এখানে সুন্দর করে একটা দাগ দিবে, এভাবে দাগ দিয়ে আটকিয়ে দিবে। এখন এই পেজ তো ফাঁকা রাখা যাবে না, আমাদের এই পেজ থেকে লেখা শুরু করতে হবে। সৃজনশীল লেখার প্রসেসটা দেখো, যখনই আমাকে 1 নাম্বার প্রশ্নটা দিবে, আমি প্রশ্নটা হাতে পাওয়ার সাথে আমি এভাবে লিখবো না। অনেকে লেখে যে 1 নং প্রশ্নের ক এর উত্তর, 1 নং প্রশ্নের খ এর উত্তর, এইভাবে লিখতে গেলে মাথায় রাখবে এক একটা সৃজনশীল প্রশ্ন লেখার জন্য তুমি 22 মিনিট করে সময় পাচ্ছ। এখন তুমি যদি এই ক এর উত্তর, খ এর উত্তর এখানে দিয়ে এইভাবে লিখতে যাও, সেক্ষেত্রে মিনিমাম এইটা লেখার জন্য 3 থেকে 4 মিনিট সময় তোমার এক্সট্রা কাটবে, অর্থাৎ 4 মিনিট সময় এক্সট্রা নষ্ট হবে, কিন্তু তুমি সৃজনশীল প্রশ্নের অ্যান্সার সঠিকভাবে করতে পারবে না। এই জন্য 22 মিনিট সময় যখনই তোমাকে লিখতে হবে, তখন তোমাকে মাথায় রাখতে হবে যে এই লেখা আমাকে 22 মিনিটে শেষ করতে হলে আমাকে এমনভাবে লিখতে হবে একদিকে যেন হাতের লেখাও সুন্দর হয়, অন্যদিকে প্রশ্নের উত্তর লেখার যে ফর্মালিটিসগুলো আছে সাধারণত শিক্ষক 10-এর ভিতর 10 দিবে, সেগুলো লিখে কমপ্লিট করতে হবে। কি করবে তুমি, এখানে 1 নং প্রশ্নের উত্তর দিবে, নিচে আমি কালো কলম দিয়ে টেনেছি। তুমি যদি মনে করো যে অন্যান্য কালার পেন দিয়ে আমি সুন্দর করে এটাই সুন্দর করে এটা মার্ক করতে পারো, তবে মনে রাখবে লাল কালি দিয়ে করো না, কারণ কি লাল কালি একমাত্র খাতা কাটার জন্য শিক্ষকরাই ব্যবহার করতে পারবে। তোমরা এটা ব্যবহার করলে খাতাটা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে লাল কালি ব্যবহার করবে না, জেল পেন ইউজ করতে পারো। যখন এখানে 1 নং প্রশ্নের উত্তর সুন্দর করে লিখলে, পরবর্তীতে এইখানে দিবে ক, যখনই ক এর উত্তর লিখবে এখানে দিবে ক। কোনো শিক্ষার্থী যদি মনে করে যে আমি এইখানে ক দিব না, আমি 1 নং প্রশ্নের উত্তর লেখার পর এইখানে ক দিব,
এইভাবে সুন্দর করে দিয়ে তার পরবর্তীতে লেখা শুরু করব, বা এর নিচে একটা এইভাবে দুইটা টান দিয়ে তার পরবর্তীতে লেখা শুরু করব, কোনো প্রবলেম নাই। ক তুমি এখানে অথবা এখানে দুই জায়গার যে কোনো এক জায়গা লিখবে, তার পরবর্তীতে সুন্দর করে প্রশ্নের উত্তরটা শর্টকাটে এক কথায় শেষ করে দিবে। মনে রাখবে এখানে যদি ব্যাখ্যাও লেখো তারপরে তোমাকে 1 নাম্বার দিবে, তুমি যদি ব্যাখ্যা বাদে শুধুমাত্র উত্তরটা লেখো তারপরে তুমি 1 নাম্বার পাবে, অর্থাৎ এখানে নাম্বার কাটার কোনো অপশন নাই। সেক্ষেত্রে শর্টকাট করে লেখার চেষ্টা করবে, ওইখানে উত্তর দিয়ে সুন্দর করে লিখে দিবে। এই উত্তরের নিচে যদি মনে করো জেল পেন দিয়ে আমি সুন্দর করে আর্ট করে দিব, ওইখানে যেই জেল পেন ইউজ করেছি সেইটা দিয়ে আর্ট করে দিব, তাহলে আরও সুন্দর দেখাবে, সেটা তোমার ইচ্ছা। যখনই তোমার ক নাম্বার প্রশ্নের উত্তর লেখা শেষ, তখন পরবর্তী লাইন থেকে শুরু করবে না। এখানে 1 লাইন লেখা যায় এরকম জায়গা ফাঁকা রাখবে, 1 লাইন লেখা যায় এরকম জায়গা ফাঁকা রেখে পরবর্তীতে তুমি খ নাম্বারটা লেখা শুরু করবে। এখন কেউ যদি মনে করে যে আমি এই লাইনে ক খ গ ঘ এইভাবে লিখবো, সেক্ষেত্রে লিখতে পারো, কোনো প্রবলেম নাই। কেউ যদি মনে করে যে না আমি এখানে ক লিখবো, এখানে আমি ক লিখবো না, এখানে উত্তর লিখে শুরু করে দিব, তাহলে এখানে যেমন ক লিখেছো এখানে 1 লাইন ফাঁকা রেখে এখানে তুমি আবার সেই সেম প্রসেসে খ লিখবে। আমি আবারও বলছি, যদি এখানে ক লেখো এখানে লেখার প্রয়োজন নাই, আর যদি এখানে লেখো এখানে লেখার প্রয়োজন নাই, যে কোনো এক জায়গায় লিখে তার পরবর্তীতে স্টার্ট করবে। এখানে খ লেখে কেউ যদি মনে করো যে এখানে ক লিখেছি আমি এখানে খ লিখবো, হ্যাঁ তাহলে এইভাবে স্টার্ট করতে পারবে। কিন্তু 1 নং প্রশ্নের কয়ের উত্তর 1 নং প্রশ্নের ক্ষয়ের উত্তর এভাবে লিখতে যেও না, সময় নষ্ট হবে। কেউ যদি এখানে এভাবে লিখে দাও তাহলে পর্যায়ক্রমে এখানে খ দিয়ে এইটার প্রয়োজন নাই, উত্তর দিয়ে সুন্দর করে নিচে জেল পেন দিয়ে আর্ট করে তারপরে খটা লেখা শুরু করে দিবে। খ প্রশ্নের উত্তর লেখার পার্ট 2টা, প্রথম পার্ট দ্বিতীয় পার্ট। প্রথম পার্টটা হচ্ছে আমার প্রশ্নে যেটা চেয়েছে সেটা আমি এক কথায় শেষ করে ফেলবো, সেটা হচ্ছে প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট হচ্ছে আমি প্রশ্নে যেটার উত্তর লিখেছি প্রথম দিকে এক কথায় ওইটার ব্যাখ্যা দিব। যেমন ধরো শুভা জন্ম থেকে প্রতিবন্ধী বলে তার প্রতি বিরক্ত হয়ে মা শুভাকে গর্ভের কলঙ্ক জ্ঞান করেন। অর্থাৎ এখানে যদি প্রশ্ন এমন হয় যে মা শুভাকে গর্ভের কলঙ্ক জ্ঞান করেন কেন, ব্যাখ্যা করো। এখন কেন এক কথায় উত্তর শেষ করে দিবে, এই যে ক নাম্বারের উত্তর লিখেছো না, এইভাবে এক কথায় উত্তর শেষ করে দিবে। শুভা জন্ম থেকে প্রতিবন্ধী বলে তার প্রতি বিরক্ত হয়ে মা শুভাকে গর্ভের কলঙ্ক জ্ঞান করেন, এই যে এক কথায় উত্তর শেষ। এখন আমাকে কি করতে হবে, দ্বিতীয় পার্ট, এটা কিন্তু প্রথম পার্টে শেষ এক কথায় ক, অর্থাৎ জ্ঞানমূলক যেভাবে লিখেছি সে জ্ঞানমূলক ভাবে এক কথায় উত্তর শেষ। এবার খ লিখতে হবে, খতে কি লিখবে, ব্যাখ্যা। কিসের ব্যাখ্যা, এই যে আমি জ্ঞানমূলক যে লিখলাম প্রথমে এক কথায় উত্তর শেষ, এইটারই ব্যাখ্যা যে মা শুভাকে গর্ভের কলঙ্ক জ্ঞান করেন, এই জ্ঞান কেন করেন এর ব্যাখ্যা নিচে দিতে হবে সুন্দর করে, যে শুভা গল্পে শুভা জন্ম থেকে প্রতিবন্ধী, এইটা আবার এই যে ব্যাখ্যাটা মনে করো এখানে শেষ হয়েছে, এখান থেকে শুরু করবে না, এখান থেকে শুরু না করে 1 লাইন জায়গা ফাঁকা রাখা যায় এরকম রেখে পরবর্তী পার্ট শুরু করবে। অর্থাৎ খ নাম্বার প্রশ্নের উত্তরটা 2টা পার্ট করবে। যদি 2টা পার্ট করতে পারো আমার মনে হয় যে খয়ে তোমাকে কেউ 1 চুল পরিমাণ নাম্বার কম দিবে না, তুমি পুরো নাম্বারটা ইনশাল্লাহ পাবে। অর্থাৎ খতে পুরো নাম্বার পেতে হলে 2টা পার্ট করতে হবে। সাধারণত আমি যে সমস্ত শিক্ষকদের খাতা দেখেছি, আমরা দেখেছি যে এই রিলেটেড যে উত্তরগুলো পায় শিক্ষকরা এখানে 2 এর ভিতর 2 দেয়, এখানে কোনো নাম্বার কাটার অপশন নাই। এখন খ যদি এই পেজে শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ, যদি শেষ না হয় মনে করো এই পরবর্তী পেজে 2-1 লাইন চলে আসছে, কোনো প্রবলেম না, এখানে শেষ করে দিলে। শেষ করার পর গ প্রশ্নের উত্তর তুমি লিখছো। এখন যদি মনে করো যে গটা আমি এখানে সুন্দর করে গ দিয়ে এভাবে গোল দিয়ে নিচে মার্কার পেন দিয়ে বা জেল পেন দিয়ে নিচে সুন্দর করে জেল পেন দিয়ে আর্ট করে দিব, করতে পারো। আর কেউ যদি এই সিরিয়াল মেনটেন করে লেখো তাহলে আর্ট করার কোনো প্রয়োজন নাই, এই সিরিয়াল মেনটেন করে লিখতে পারবে। যখনই তুমি গ নাম্বার প্রশ্নের উত্তর লেখা শুরু করলে মাথায় রাখবে যে গ এর উত্তর সাধারণত 3টা পার্টে লিখতে হয়, 3টা পার্ট। পরবর্তীটাও বলে দিচ্ছি, ঘ এর উত্তর 4টা পার্টে লিখতে হয়। গ এর উত্তর 3টা পার্ট কি কি? প্রথমত যখন তুমি প্রশ্নের উত্তর লেখা শুরু করবে তোমার প্রশ্নে কি চেয়েছে, যেমন ধরো এখানে বলেছে, আমি এখানে লিখেছি উদ্দীপকের সঙ্গে শুভা গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি হলো প্রতিবন্ধিতা ও প্রকৃতি কেন্দ্রিক অনুভূতি। এখন প্রশ্ন থাকতে পারে যে উদ্দীপকের সঙ্গে শুভা গল্পের সাদৃশ্য কোন জায়গা, অর্থাৎ সাদৃশ্যপূর্ণ কোন জায়গা, এরকম তোমাকে প্রশ্ন করতে পারে। যদি করে ওই প্রশ্নের উত্তর প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে মাথায় রাখবে যে জ্ঞানমূলক, সাধারণত আমাকে প্রশ্নে যেটা বলা হয়েছে ওইটা জ্ঞানমূলক আকারে সকল উত্তর লেখার সময়, সেটা ক হতে পারে, খ হতে পারে, গ হতে পারে, ঘ হতে পারে, প্রত্যেকটারই উত্তর লেখার সময় প্রথমত আমাকে প্রথম পার্টটা এক কথায় শেষ করে দিতে হবে। প্রশ্নে যা চেয়েছে সেটা আমি এক কথায় শেষ করে দিব, সেটা 2 লাইন হতে পারে, 1 লাইন হতে পারে, 3 লাইন হতে পারে, এক কথায় শেষ করে দিব। শেষ করার পরবর্তীতে গ নাম্বারের আমার যখন প্রথম পার্টটা শেষ, আমি এক কথায় প্রশ্নে যা চেয়েছি সেটা শেষ করে দিলাম। পরবর্তীতে 1 লাইন জায়গা ফাঁকা রাখা যায় এমন ফাঁকা রেখে পরবর্তী পার্ট 2 নাম্বার পার্ট শুরু করব। গ এর পার্ট কয়টা? 3টা। 2 নাম্বার পার্টে এই শুভা রিলেটেড আমাদের কবি, অর্থাৎ কবি যে সুন্দর করে গল্পটা লিখেছে না, শুভা রিলেটেড গল্পটা, এই শুভা রিলেটেড গল্পটা যে কবি লিখেছে, এই কবি শুভা গল্পে কি লিখেছে, অর্থাৎ শুভাকে নিয়ে কি লিখেছে
রেখেছে যেটার সাথে উদ্দীপকের কিছুটা মিশ্রণ আছে, সংস্পর্শ বা সাদৃশ্যপূর্ণ আছে, সেই রিলেটেড ইনফরমেশনগুলো শুভাগল্পে যেটা যেটা বলা হয়েছে ওইগুলো সুন্দর করে আমি এখানে লিখে দিব। এটা হচ্ছে আমার দ্বিতীয় পার্ট, আমি কিন্তু দ্বিতীয় পার্ট লিখছি, সুন্দর করে আমি এখানে লিখে দিব। যখনই ওই শুভা রিলেটেড ইনফরমেশন লেখা শেষ, আমি আবারও বলছি এখানে কিন্তু উদ্দীপক আর শুভা দুইটা হবে না, শুধুমাত্র শুভা রিলেটেড কথাগুলো এখানে সুন্দর করে লিখবে লেখক আমাদের বইতে যেই কথাগুলো লিখেছে, ঠিক আছে। যখনই শুভা রিলেটেড কথাগুলো আমার লেখা শেষ, আমি যদি দ্বিতীয় পার্ট আমি যদি এখানে শেষ করে ফেলি তাহলে 3 নাম্বার পার্ট আমি এখান থেকে শুরু করব। কারো যদি দ্বিতীয় পার্ট এখানে এসে শেষ হয় তাহলে এক লাইন জায়গা ফাঁকা রাখা যায়, এমন করে ফাঁকা রেখে 3 নাম্বার পার্টটা তৃতীয় পার্টটা আমি এখান থেকে স্টার্ট করে দেব, ঠিক আছে। এখান থেকে সুন্দর করে স্টার্ট করে দেব। এখানে তৃতীয় পার্টটা কি হবে, আমি সবসময় গ নাম্বার প্রশ্নের উত্তর লেখার সময় খেয়াল করবে যে গ নাম্বার প্রশ্নের উত্তর লেখার সময় প্রশ্নে যেটা চেয়েছে সেটা এক কথা এখানে শেষ করে দিতে হবে। ক্লোজ করার পর আমার গল্পে যেটা বলা হয়েছে অর্থাৎ আমার চরিত্র রিলেটেড অর্থাৎ বইতে যার বিষয় বলা হয়েছে, পাঠ্য বই থেকে পড়ে আসছি তার রিলেটেড লেখক কি বলেছে সেই রিলেটেড দ্বিতীয় প্যারায় ইনফরমেশন দিতে হবে। আর 3 নাম্বার প্যারায় গিয়ে উদ্দীপক এবং পাঠ্য বইয়ের আলোকে যা যা বিশ্লেষণ করা হয়েছে সেটা 3 নাম্বার প্যারায় দিতে হবে। আমার গ নাম্বারের উত্তর শেষ। গ নাম্বারের উত্তর লেখার সময় খেয়াল করবে, অনেকে প্রশ্ন করে ভাইয়া কত পেজ লিখবো, মিনিমাম 1.5 পেজ, মিনিমাম তুমি 1.5 পেজ লিখবে, 1.5 পেজ অথবা 1.5 পেজের কিছুটা বেশি লিখলেও কোনো প্রবলেম নাই, তবে মিনিমাম 1.5 পেজ লেখার চেষ্টা করবে। 1.5 পেজ লিখলে ইনশাল্লাহ সুন্দর মতো এইভাবে 3টা পার্ট করে লিখলে শিক্ষক তোমাকে পুরো নাম্বারটা দিয়ে দিবে। এবার আসি ঘ নাম্বারে। ঘ নাম্বারে আমি বলেছি আগেই যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর লেখার সময় ক নাম্বারে যেভাবে জ্ঞানমূলক লিখি সেম প্রসেসে প্রশ্নটা আমাকে এক কথায় শেষ করে দিতে হবে, 1 লাইন 2 লাইন এভাবে এক কথায় শেষ করে দিতে হবে। শেষ করার পরবর্তীতে ঘ নাম্বার প্রশ্নের উত্তর হবে 4টা পার্টে। আমার ক নাম্বার ছিল 1টা পার্ট অর্থাৎ এক কথায় শেষ, খ নাম্বারে 2টা পার্ট, গ নাম্বারে 3টা পার্ট, ঘ নাম্বারে 4টা পার্ট। এই 4টা পার্টে ঘ নাম্বারটা শেষ করতে হবে। প্রথম অংশ আমি এক কথায় শেষ করলাম 1 লাইন বা 2 লাইনে, আমার প্রথম পার্টটা শেষ। দ্বিতীয় পার্ট, গ নাম্বারে এই দ্বিতীয় পার্টটা কিভাবে লিখেছিলাম যে পাঠ্য বইতে লেখক শুভা রিলেটেড কি বলেছে বা তোমার প্রশ্ন যেটাই আসুক তার রিলেটেড তোমার পাঠ্য বইতে কি বলেছে। আমি সবসময় শিক্ষার্থীদেরকে বলি যে প্রত্যেকটা গল্প মাথায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে, তাহলে পরীক্ষার হলে উত্তর করা একদমই ইজি হবে, অর্থাৎ প্রশ্ন কমন পাওয়া লাগে না, গল্পগুলো মাথায় থাকলে ইজিলি লেখা যায়। লেখক আমার পাঠ্য বই কি বলেছে সেই রিলেটেড ইনফরমেশন দিয়ে আমি দ্বিতীয় পার্টটা শেষ করব। যখনই আমার দ্বিতীয় পার্টটা শেষ আমি তখন তৃতীয় পার্টে যাব এবং প্রত্যেকটা পার্ট লেখার সময় অবশ্যই 1 লাইন জায়গা ফাঁকা রাখা যায় এমন ফাঁকা রেখে পরবর্তী পার্ট শুরু করবে, তাহলে পার্টগুলো সুন্দর করে বোঝা যাবে এবং সুন্দর করে লেখা যাবে। যখনই তোমার দ্বিতীয় পার্ট শেষ তখন তুমি 3 নাম্বার পার্ট শুরু করলে। এবার 3 নাম্বার পার্টে শুভা গল্পে শুভা এবং আমাদের উদ্দীপকে যে কথাগুলো দেওয়া থাকবে সেই রিলেটেড 3 নাম্বার পার্টটা আমি লিখবো এবং এই 3 নাম্বার পার্টের শেষে শুভা গল্প এবং উদ্দীপক রিলেটেড আমার কোনো কিছু মিল আছে কিনা, কোনো কিছু অমিল আছে কিনা বা প্রশ্নে যেটা দিয়েছে সেই রিলেটেড তথ্য দিয়ে শেষ করব। এখন মনে করো ঘ নাম্বার প্রশ্নে কিছু সাদৃশ্য রয়েছে এবং কিছু অসাদৃশ্য রয়েছে বা আলাদা রয়েছে। এখন কি সাদৃশ্য রয়েছে এই রিলেটেড ইনফরমেশনগুলো আমি সুন্দর করে দিলাম যে উদ্দীপকে এরকম এরকম বলা হয়েছে। এটা কিন্তু আমি 4 নাম্বার পার্টের কথা বলছি। 1 নাম্বার পার্ট তুমি জ্ঞানমূলকভাবে শেষ করেছো, 2 নাম্বার পার্ট তুমি বইতে যা আছে সেই রিলেটেড লিখে শেষ করেছো, 3 নাম্বার পার্ট উদ্দীপকের সাথে তুমি লিখে শেষ করেছো। এবার 4 নাম্বার পার্টে তোমার যে আলাদা আছে বা প্রশ্নে তুমি যেটা উপরে এক কথায় উত্তর শেষ করেছো, আমি আবারও দেখাচ্ছি, এক কথায় যেটা উত্তর শেষ করেছো যে সাদৃশ্য থাকলেও অর্থাৎ শুভা গল্প এবং উদ্দীপকের চরিত্রের ভিতর সাদৃশ্য থাকলেও উদ্দীপক ও শুভা গল্পের পরিণতি সম্পূর্ণ আলাদা। এই যে আলাদা, কেন আলাদা, এই কেন আলাদাগুলো তোমাকে 4 নাম্বার পার্টে লিখতে হবে। যে এমনভাবে লিখবে যে আমার শুভা গল্পে এরকম দেওয়া আছে, শুভা গল্পের শেষ পরিণতিটা ছিল এরকম, কিন্তু উদ্দীপকে আবার এরকম নয়, উদ্দীপকে প্রথম দিকে মিল থাকলেও লাস্টের দিকে গিয়ে দেখা গেছে সম্পূর্ণ আলাদা। এই আলাদা রিলেটেড তুমি 4 নাম্বার পার্টটা শেষ করবে। 4 নাম্বার পার্ট যদি তোমার 2 পেজ হয় 2 পেজ লেখো, অর্থাৎ মিনিমাম 1.5 পেজ লিখবে, 1.5 পেজের উপরে সর্বোচ্চ যা লেখা যায়। সেই ক্ষেত্রে 2.5 পেজ লেখার কোনো প্রয়োজন নাই, কারণ কি অতিরিক্ত সময় নষ্ট হবে। সময়ের দিকে খেয়াল রেখে 2 পেজের ভিতর শেষ করে দিবে বা 2 পেজের একটু কম হলে কোনো প্রবলেম নাই। মূল কথা হচ্ছে তোমার ক নাম্বার প্রশ্নটা এক কথায় শেষ করে দিবে, কারণ কি এখানে ব্যাখ্যা লিখলেও 1 নম্বর, না লিখলেও 1 নম্বর, এক কথায় শেষ করলেও 1 নম্বর। খ নাম্বারটা 2টা পার্টে লিখবে, 2 নম্বর তোমাকে শিক্ষক দিয়ে দিবে। গ নাম্বারটা তুমি 3টা পার্টে লিখবে, 3 নম্বর তোমাকে শিক্ষক দিয়ে দিবে। ঘ নাম্বারটা 4টা পার্টে লিখবে, 4 নম্বর শিক্ষক তোমাকে দিয়ে দিবে। এখন এইখানে শিক্ষকের নাম্বার কমানোর কোনো অপশন নাই। অনেকে প্রশ্ন করে 10-এর ভিতর 10 দেয় কিনা। আমরা এমন হিউজ পরিমাণ খাতা দেখেছি, শিক্ষকরা যদি এইভাবে সুন্দর করে কোনো শিক্ষার্থী লিখে উপস্থাপন করতে পারে পার্ট বাই পার্ট করে, শিক্ষক সেখানে 10-এর ভিতর 10 দেয়। আমি আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী এইভাবে পরীক্ষার হলে লেখার চেষ্টা করবে, ইনশাল্লাহ তুমিও সৃজনশীলে পুরো নাম্বারটা পাবে। সাধারণত আমাদের আশেপাশে যে সমস্ত শিক্ষকরা খাতা দেখে, আমরা যখন খাতাগুলো দেখি যে শিক্ষকরা একটা খাতায় 10 দিচ্ছে, কেন 10 দিচ্ছে এই বিষয়গুলো কিন্তু খেয়াল করি। আমার মনে হয় আজকের এই ভিডিওর ইনফরমেশনগুলো মাথায় রেখে
পরীক্ষার হলে লিখতে পারলে তুমি ইনশাল্লাহ প্রত্যেকটা প্রশ্নের উত্তরে পুরো নাম্বারটা পাবে এবং শিক্ষক তোমাকে অবশ্যই পুরো নাম্বারটা দেবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হওয়া খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।